ওকে। তো আজকে আমরা হচ্ছে বায়োলজি 6, 7, 8, 9 চারটা চ্যাপ্টার পড়বো। এর মধ্যে 6 নাম্বার চ্যাপ্টারটা একটু বেশি গুরুত্বপূর্ণ, বাকিগুলো ছোট ছোট চ্যাপ্টার, তাড়াতাড়ি শেষ করতে পারবো। মানে এখান থেকে আর কি প্রিভিয়াস ইয়ারে আমি যা কোশ্চেন দেখলাম তেমন কোশ্চেন আসে নাই। তো প্রথমে হচ্ছে চ্যাপ্টার 6, জীবে পরিবহন। এই কোশ্চেন গুলো মূলত হচ্ছে আমি প্রিভিয়াস ইয়ারের বেশ কয়েকটা কোশ্চেন ব্যাংক মানে দেখলাম, তো ওইখানের মধ্যে এইসব কোশ্চেন ছিল, তো তাই আমি এগুলো মেইনলি ফোকাস করে দেখাইতেছি। বাট তোমরা হচ্ছে মেইন বইটা কিন্তু পুরোটাই পড়তে হবে, নট এই জাস্ট এই কটা কোশ্চেন পড়বে হবে, পুরো বইটাই পড়া লাগবে। এগুলি হচ্ছে জাস্ট ইম্পর্টেন্ট কিছু জিনিস যেগুলো আর কি আসার সম্ভাবনা বেশি। তো প্রথমে আসি, প্রথম প্রশ্ন আমাদের, জীবদেহের ভৌত ভিত্তি কি এবং এর শতকরা কত ভাগ পানি? তো রেসপন্স মানে একটু চেষ্টা কষ্ট করে আর কি অ্যান্সার গুলো বলবো, তাহলে মানে বুঝতে পারবো যে কতটুকু বুঝতেছো না। আমার সাথে সাথে একটু অ্যান্সার গুলো বলার ট্রাই করবো প্রত্যেকটা, না পারলেও সমস্যা নেই, যা মনে আসে বলতে পারো। তো প্রথম প্রশ্ন, জীবদেহের ভৌত ভিত্তি কি এবং এর শতকরা কত ভাগ পানি? আহ জীবদেহের ভৌত ভিত্তি হচ্ছে প্রোটোপ্লাজম। ভাই প্রোটোপ্লাজম 90% থাকে পানি। হ্যাঁ, ঠিক আছে, নাইস। প্রোটোপ্লাজমের 90% পানি। আর নেক্সট কোশ্চেনে এটাকে আর একটা জিনিস এক্সটেন্ড করছে যে কোনটিকে ফ্লুইড অফ লাইফ বলা হয় এবং কেন। ভাই যে- এই যে পানি রে, প্রোটোপ্লাজম মরলে তো ওই কোষের মৃত্যু। প্রোটোপ্লাজম 90% পানি থাকে, পানি ছাড়া প্রোটোপ্লাজম বাঁচে না। লেগা। হ্যাঁ, তো প্রোটোপ্লাজমে যেহেতু 90 ভাগই পানি, আর প্রোটোপ্লাজম ছাড়া হচ্ছে জীব বাঁচতে পারবে না, জীবের কোষ বাঁচতে পারবে না, তাই একে আহ প্রোটোপ্লাজমকে মানে প্রোটোপ্লাজমের মধ্যে যে পানি থাকে 90 ভাগ, এজন্য পানিকে হচ্ছে ফ্লুইড অফ লাইফ বলা হয়। এই জায়গায় কিছুক্ষণ পরে আরেকটা কোশ্চেনও আসবে যে ফ্লুইড অফ লাইফ রক্তকেও বলা হয়, কারণ রক্তের মধ্যে হচ্ছে পানি থাকে। আচ্ছা, উদ্ভিদ জীবনে পানির 4টি প্রধান, আচ্ছা এই কোশ্চেনটা দেখে মনে হইতে পারে যে এটা অনেক আনইম্পর্টেন্ট কোশ্চেন, বাট এনডিসি তে অনেক সময় দিয়ে দিতে পারে যে এইসব এই ধরনের কোশ্চেন যেগুলো আমরা ধারণা করি আসবে না, বাট এসে যাইতে পারে। তো উদ্ভিদ জীবনে পানির 4টি প্রয়োজনীয়তা। তো প্রথম প্রয়োজনীয়তা তো আমরা জানি, কারণ এটা প্রোটোপ্লাজমকে সজীব রাখে। দ্বিতীয় প্রয়োজনীয়তা, আমাদের দেহের মধ্যে যে সকল বিপাকীয় কাজগুলো চলে, তো ওইসব বিপাকে হচ্ছে পানির গুরুত্ব, মানে পানি দিয়ে বিপাকীয় কাজগুলো চলে। তো বিপাকীয় বিক্রিয়া সচল রাখা হচ্ছে পানির আরেকটা কাজ। 3 নাম্বার কাজ হচ্ছে, আমরা আগে পড়ছিলাম সালোক সংশ্লেষণে পানির প্রয়োজন হয়। তো সালোক সংশ্লেষণে পানির প্রয়োজন হয়। আর 4 নাম্বার একটা হচ্ছে আমাদের যে অ্যাকচুয়ালি দেহের বৃদ্ধি মানে কোষের বৃদ্ধি। তো উদ্ভিদ কোষ বৃদ্ধি এবং কোষ বিভাজনে পানির গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো এগুলো হচ্ছে আমরা আগে যে চ্যাপ্টার গুলো পড়ে আসছি এখান থেকেই মূলত ধারণা করা যায়। তো মনে না থাকলে যে চ্যাপ্টারের নামগুলো মনে করার চেষ্টা করবে, তাহলেই হয়ে যাবে, মনে চলে আসবে। এই যে প্রোটোপ্লাজম সজীব রাখে, বিপাকীয় বিক্রিয়া সচল করে, সালোক সংশ্লেষণে, আচ্ছা প্রচ্ছেদনে হচ্ছে আমাদের পানির প্রয়োজন হয়, ঠিক আছে। আর হচ্ছে কোষ বৃদ্ধি এবং কোষ বিভাজনে। আহ ইমবাইবেশন, বলতো ইমবাইবেশন গুলো কোন পদার্থের মধ্যে, মানে কোন পদার্থের জন্য ইমবাইবেশন গুলো হয়, কোন ধরনের পদার্থ? ওই যে সেলুলোজ, তারপর হলো সেলুলোজ। আর হচ্ছে ধরো প্রোটিন, তারপর হচ্ছে জিলেটিন, এগুলোকে কি ধরনের পদার্থ বলা হয়, মনে আছে? ওই যে হাইড্রোফিলিক। হাইড্রোফিলিক, তার সাথে এগুলোকে কলয়েড জাতীয় পদার্থ বলা হয়। তো কলয়েড জাতীয় এই পদার্থগুলো যে পানি শোষণ করতেছে, এই পানি শোষণ করার প্রক্রিয়াটার ফলে যে এই স্থিত হয়ে ওঠা, ওইটাকে হচ্ছে ইমবাইবেশন বলে। পরীক্ষায় এভাবে, আচ্ছা এগুলো আসতে এই প্রশ্নটা আসতে পারে, মানে এটা কেমন জানি লাগে আমার কাছে। আমি আগে হচ্ছে যখন পড়তাম তখন আমার এই জিনিসটা ভুলে যেতাম, ইমবাইবেশন কি।
কলয়েড ধর্মী পদার্থগুলো কি ছিল? আচ্ছা, দুটি হাইড্রোফিলিক বা পানিপ্রিয় পদার্থের উদাহরণ দাও। হাইড্রোফিলিক মানে হচ্ছে যেগুলো পানি শোষণ করে আর নিজের মধ্যে পানি নিয়ে যাইতেছে। তো হাইড্রোফিলিক পদার্থ হচ্ছে ওই যে উপরেই আমরা পড়লাম, সেলুলোজ, আর হচ্ছে ধরো স্টার্চ আছে। তো এই দুইটা হাইড্রোফিলিক পদার্থ, পানি শোষণ করে, এগুলো হাইড্রোফিলিক পদার্থ উপরে এগুলো। দেন হচ্ছে ব্যাপন কাকে বলে? ব্যাপনের জন্য এটা মনে রাখা দরকার যে আমার, যে দ্রব মানে কোন দ্রবণে যে দ্রব্যের, এই দ্রব্যের অণু কোথায় যাবে? বেশি থেকে কম ঘনত্ব স্থানে ছড়িয়ে যাবে। তো এটা মনে রাখলেই হবে, দ্রব্যের অণু বেশি থেকে কম ঘনত্ব স্থানে যায় তাকে ব্যাপন বলে। আর ডিফিউশন প্রেসার ডেফিক্ট, এটা বলো তো কি হবে এটার অ্যান্সার? ওই যে ব্যাপন চাপ পার্থক্য না এটা? হ্যাঁ, ব্যাপন চাপ পার্থক্য বা ব্যাপন চাপ ঘাটতি। ওই যে দ্রব্য বেশি ঘনত্ব কম ঘনত্বে গেলে যে চাপের যে তো পার্থক্য থাকে না, ওই তো ব্যাপন চাপ পার্থক্য। হ্যাঁ, ওই যে মানে এক জায়গায় বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বতে গেলে যে কোষে যে পানি গ্রহণ করার ক্ষমতা সৃষ্টি হয় তাকে হচ্ছে ডিফিউশন প্রেসার। ইংলিশ টার্মগুলো মনে রাখা ভালো। দেন হচ্ছে অভিস্রবণকে কেন দ্রাবকের ব্যাপন বলা হয়? ভাই ভাই দ্রাবকের। মানে এটা হচ্ছে মূলত হচ্ছে এই যে অভিস্রবণের মধ্যে দ্রাবকের অণুগুলো চলাচল করে। কম ঘনত্ব থেকে বেশি ঘনত্ব। হ্যাঁ, এজন্য এটাকে দ্রাবকের ব্যাপন বলে। দ্রাবক কিন্তু কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বে যায় না, দ্রাবক হচ্ছে বেশি থেকে কম, এজন্য এটাকে দ্রাবকের ব্যাপন বলছে। ব্যাপন মানে কিন্তু বেশি থেকে কম। ও, ও আচ্ছা নেক্সট, বুঝছি। দেন হচ্ছে উদ্ভিদে মাটি থেকে কোন প্রক্রিয়ায় পানি গ্রহণ। আচ্ছা, আগের প্রশ্নটাতে একটু দেখি। অভিস্রবণকে দ্রাবকের ব্যাপন বলা হয় কারণ দ্রাবকের অণুগুলো চলাচল করে বেশি থেকে কম ঘনত্বে। আর কম থেকে বেশিতে যায় কোনগুলো বলো তো? অভিস্রবণে কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বে দ্রবণে যায়। এটা মেবি হচ্ছে ওই দ্রাব। ব্যাপন আর অবিশ্রবণ না? হ্যাঁ, হ্যাঁ, ব্যাপন আর অবিশ্রবণ না? হ্যাঁ, হ্যাঁ, ব্যাপন আর অভিস্রবণ মানে দ্রাবকেও ব্যাপন হচ্ছে, আর অভিস্রবণ হচ্ছে কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বে যায়। তো তিনটা জিনিস আছে তো, একটা হচ্ছে দ্রাবক, একটা দ্রাব্য, দ্রবণে। তো দ্রাবক হচ্ছে বেশি ব্যাপন হয় মানে বেশি থেকে কমে যায়, আর দ্রব্য হচ্ছে কম থেকে বেশিতে যায় বা দ্রাব্য। আচ্ছা, উদ্ভিদ মাটি থেকে কোন প্রক্রিয়ায় পানি গ্রহণ করে? বলো তো এটা কি হবে? এই ব্যাপন আর অবিশ্রবণ। অভিস্রবণ প্রক্রিয়া। ভাই শুধু অবিশ্রবণ আর ব্যাপন আছে না? পানি গ্রহণ করে ওই যে তোমার যে উদ্ভিদের মূল থাকে না, মূলের মধ্যে যে হ্যাঁ। মূল লোম থাকে, এই মূল লোমের সাহায্যে মূলত উদ্ভিদ পানি শোষণ করে। তো এই মূল লোমটা হচ্ছে অর্ধবেদ্য পর্দা হিসেবে কাজ করে। এখানে অভিস্রবণের মাধ্যমে বাহিরের পানি ভিতরে মূলের মধ্যে প্রবেশ করে। তো অ্যান্সারটা মূলত হচ্ছে অভিস্রবণের মাধ্যমে উদ্ভিদ মাটি থেকে পানি গ্রহণ করে। আর এই যে পানিটা গ্রহণ করে এটাকে বলা হয় কৈশিক পানি বা ক্যাপিলিয়ারি ওয়াটার। আচ্ছা, কোষ থেকে কোষান্তরে অভিস্রবণ। এই যে উদ্ভিদ যখন মূল থেকে পানি গ্রহণ করে, মূল দিয়ে যখন পানি গ্রহণ করে, মূল
দিয়ে আচ্ছা ভাই, এই যে উদ্ভিদ কোন প্রক্রিয়া পানি গ্রহণ করে এটা যদি বলে, কোন কোন বিক্রিয়া মানে প্রক্রিয়াগুলি পানি গ্রহণ করতে উদ্ভিদে সাহায্য করে, তখন তো ব্যাপন ও বিশ্লেষণ দুইটা কইতে হইব না? আহ আমি তো যে মানে বলে যে, বইতে দেখলাম হচ্ছে তোমাদের দেয়া আছে অভিস্রবণ প্রক্রিয়ায় পানি গ্রহণ করে, মানে মূলত না ভাই, ব্যাপনের মাধ্যমে। পানি শোষণ করতে বা যেটা করতে মানে কোন প্রক্রিয়াগুলি সাহায্য করে? আচ্ছা, একটু আমাকে তাহলে বইটা দেখতে দাও। আমি আমি যতটুকু জানতাম হচ্ছে ইয়ের সাহায্যে, অভিস্রবণের সাহায্যে কৈশিক পানি গ্রহণ করে। এন্ড এটাই হওয়ার কথা। আচ্ছা, তুমি বলতে চাচ্ছ ওই যে ব্যাপন চাপ ঘাটতির কারণে যে একটা পানির চোষক সৃষ্টি তৈরি হয় ওইটা? তারপর ওটা তো আচ্ছা, মানে ওইটা ভাই, সহ প্রশ্ন দিয়ে এরকম হয় যে কোন কোন প্রক্রিয়াগুলো উদ্ভিদে পানি গ্রহণ করতে সাহায্য করে, এরকম দিতে হয়। ও আচ্ছা, আমি তো বলছি উদ্ভিদ মাটি থেকে কোন প্রক্রিয়ায় পানি গ্রহণ করে। মূলত যদি বলে উদ্ভিদে পানি শোষণে কোন কোন পদ্ধতিগুলো ব্যবহার করে, তখন ব্যাপন অভিস্রবণ দিতে পারো, কারণ তখন ওই যে ব্যাপন চাপ সৃষ্টি হয়, এই ব্যাপন চাপের কারণেই তো একটা চোষক সৃষ্টি তৈরি হয়, তাই না? তো তখন হচ্ছে ব্যাপন অভিস্রবণ দুইটাই দেওয়া উচিত, বাট এই ক্ষেত্রে মাটি থেকে পানি গ্রহণ করে তো মূলত অভিস্রবণের মাধ্যমেই। আচ্ছা বুঝছি। আচ্ছা আচ্ছা, এই জিনিসটা আমি দেখবো নি, দেখে আবার যদি দুইটাই হয় তাহলে বলবো গ্রুপের মধ্যে। দেন হচ্ছে আচ্ছা কোথায় ছিলাম, আচ্ছা কোষ থেকে কোষে অভিস্রবণ। তো কোষ, এই যে উদ্ভিদ যখন পানি শোষণ করতেছে ওইটাই যে এক কোষ থেকে অন্য কোষে যায়, মূল দিয়ে পানি শোষণ করে, এটা কোষ থেকে কোষে পরিবাহিত হয়ে এই যে আমাদের যে জাইলেম ছিল, জাইলেম ভেসেল পর্যন্ত যে পৌঁছায় এক কোষ থেকে আরেক কোষে যাওয়ার মাধ্যমে, এটাকে হচ্ছে কোষ থেকে কোষে অভিস্রবণ বলা হয়। নিষ্ক্রিয় শোষণ আর সক্রিয় শোষণের মধ্যে মূল পার্থক্য হচ্ছে এখানে তোমার একটাতে বিপাকীয় শক্তি লাগে, একটাতে লাগে না। বিপাকীয় শক্তি লাগে না হচ্ছে নিষ্ক্রিয় শোষণে, আর সক্রিয় শোষণে লাগে। এটাই হচ্ছে নিষ্ক্রিয় আর সক্রিয় শোষণের মূল পার্থক্য। যদি এইভাবে বলে তাহলে এক লাইনে এটা লিখে দিলেই হবে। আচ্ছা, জাইলেম ভেসেল আর ফ্লোয়েম টিস্যুর প্রধান কাজ নিষ্কাশন আর এই শব্দ শোষণের পার্থক্য কি? কি কি? নিষ্কাশন আর শব্দ শোষণ এটা কোনটা? এটা হচ্ছে মূলত তোমার উদ্ভিদ যখন পানি শোষণ করতেছে ওইখানে ধরো আহ এটা এক্সাম্পল এভাবে দেয়া যায়, লাইক একটু আমি চিন্তা করি দাঁড়া। উম এটা বুঝাবো কিভাবে, মানে তোমার নিষ্ক্রিয় শোষণে হচ্ছে মূলত ওই যে খনিজ লবণ শোষণ যে করতেছে, মূলত মাটির মধ্যে তোমার বিভিন্ন খনিজ লবণ থাকে না, তো এইগুলো যে শোষণ করতেছে, এই শোষণ করার সময় যদি তোমার শক্তিটা, মানে তার উদ্ভিদ নিজের শক্তির মাধ্যমে সেই শোষণটা পরিচালনা করে বা শোষণ করে, তখন এটাকে বলে সক্রিয় শোষণ। তখন হচ্ছে তুমি টেনে নিতেছো বাহির থেকে। আর যদি আলাদা করে বিপাকীয় শক্তির প্রয়োজন না হয়, তখন এটাকে সক্রিয় শোষণ বলে, এই খনিজ লবণ পরিবহনের জন্য। আচ্ছা, বুঝছি। মানে এক্সাম্পল আর কি কিছু হ্যাঁ দেয়া যায়? বুঝছি বুঝছি। ও আচ্ছা, জাইলেম ভেসেল এবং ফ্লোয়েম টিস্যুর প্রধান কাজ। এই যে পানি তো পরিবহনে। জাইলেম ভেসেলের কাজ হচ্ছে তোমার পানি শোষণ, আর সরি, জাইলেম ভেসেলের কাজ হচ্ছে যে তোমার শোষিত যে পানিটা আছে এটা তোমার পাতায় পরিবহন, পাতায় দিয়ে নিয়ে যাওয়া। আর ফ্লোয়েম হ্যাঁ টিস্যুর বুঝছি। কাজ হচ্ছে পাতায় তৈরি খাদ্য ইয়েতে কোষে নিয়ে যাওয়া। ভালো। অ্যান্সার দিলে কি এক কথা লিখবো যে পানি পরিবহনে সাহায্য করে, নাকি আলাদা করে লিখবো যে? না না, আলাদা করে লিখতে হবে, দুইটা আলাদা করে লিখতে হবে। একটা হচ্ছে লিখবা যে জাইলেম ভেসেলের কাজ মাটি থেকে শোষিত পানি এবং খনিজ লবণ পাতায় পৌঁছানো,
আর ফ্লোয়েম টিস্যুর কাজ হচ্ছে পাতায় তৈরি খাদ্য উদ্ভিদের বিভিন্ন অংশ যেমন কাণ্ড মূল আছে না ওইসব জায়গায় আর কি পৌঁছানো। দুইটার কাজ ডিফারেন্ট, মানে ডিরেক্ট একভাবে বলে দিলে কাজটা অ্যাম্বিগুয়াস হয়ে যায়। আচ্ছা, নেক্সট হচ্ছে সেল স্যাপ কাকে বলে? তো সেল স্যাপ হচ্ছে মূলত কোষ রস। তো উদ্ভিদের যে কোষ গহ্বরে থাকে, কোষ গহ্বর থাকে, কোষ গহ্বরে যে একটা কি জানি আহ সঞ্চিত পদার্থ থাকে, কোষ গহ্বরে সঞ্চিত পদার্থ মিশ্রণ, এটাকে কোষ রস বলে বা সেল স্যাপ, ইংলিশ টার্মটা দেখো। এনডিসিতে এরকম ইংলিশ টার্ম দিয়ে দিবে, পরে হচ্ছে অনেক সময় না টার্ম না জানো আর কি ভুল হওয়ার সম্ভাবনা থাকে সহজ জিনিসও। আচ্ছা, সিভনল কি? সিভনল হচ্ছে ফ্লোয়েমের একটা অংশ, ফ্লোয়েম টিস্যুর অংশ। এটা দেখতে কেমন? এটা দেখতে হচ্ছে আমার সরু ও লম্বা। আর এটা প্রাচীর যে আছে, প্রাচীর হচ্ছে চালনির মতো ছিদ্রযুক্ত। আচ্ছা, শীতকালে সিভনল গ্রন্থে কোন পদার্থ জমা হয় খাদ্য চলাচল বিঘ্ন ঘটে? এটার অ্যান্সার কি? এটার অ্যান্সার জানো? মানে কি কারণে শীতকালে সিভনলের মধ্যে খাদ্য চলাচল বিঘ্ন ঘটে? তো আচ্ছা, এটার অ্যান্সার হচ্ছে ক্যালস নামক এক ধরনের রাসায়নিক পদার্থ আছে। এই পদার্থ শীতকালে জমা হয় সিজনালে, তখন এই কারণে সিজনালে শীতকালে খাদ্য চলাচল বিঘ্ন ঘটে। তো এখন প্রশ্ন আসতে পারে যে ক্যালসটা কেন জমা হয়, এটা কি জানা আছে? মানে শীতকালেই কেন হচ্ছে ক্যালস জমা হইতেছে? ক্যালস জমা হয় কারণ উদ্ভিদ যে শীতকালে যে হচ্ছে তোমার সুপ্তাবস্থায় খাদ্য পরিবহনের হার কমিয়ে দেয়। এ কারণে হচ্ছে উদ্ভিদের যে বিপাকীয় কাজগুলো আছে, তখন ওই যে উদ্ভিদের তখন তো পানির সংকট ঘটে, তাই উদ্ভিদের বিপাকীয় কাজগুলো যাতে কম ঘটে এবং শীতের এই প্রতিকূল অবস্থা যে মোকাবিলা করতে পারে, এজন্য হচ্ছে মূলত এই ক্যালস পদার্থটা জমা হয়ে সিগ্নাল বন্ধে খাদ্য চলাচলে বিঘ্ন ঘটে। আচ্ছা, লেন্টিসেল কি এবং এটি কিভাবে সৃষ্টি হয়? তো লেন্টিসেল হচ্ছে মূলত সেকেন্ডারি গ্রোথের সময়, সেকেন্ডারি বৃদ্ধির সময় তৈরি হয়। কোথায় তৈরি হয়? কাণ্ড এবং মূলের ত্বকে। এটি কিভাবে সৃষ্টি হয় মানে সেকেন্ডারি উদ্ভিদের সেকেন্ডারি বৃদ্ধির সময় কাণ্ড এবং মূলের ত্বকে এক ধরনের ছিদ্র তৈরি হয়, একে ভেন্টিসেল বলে। ভেন্টিসেলের কাজ কি? ভেন্টিসেলের কাজ হচ্ছে তোমার ভেন্টিকুলার যে প্রচ্ছেদন হয়, ভেন্টিকুলার প্রচ্ছেদনে সাহায্য করে। দেন তাপমাত্রা কিভাবে প্রচ্ছেদন হারকে প্রভাবিত করে? এটার অ্যান্সার জানো? মানে তাপমাত্রার সাথে প্রচ্ছেদনের সম্পর্ক। তাপমাত্রা সমানুপাতিক, মানে তাপমাত্রা বৃদ্ধি পেলে প্রশোধনের হার বৃদ্ধি পায়, হ্যাঁ। তাপমাত্রা যদি বৃদ্ধি পায় প্রশোধনের হার বৃদ্ধি পায়। দেন নেক্সট কোশ্চেন, আপেক্ষিক আর্দ্রতা কম বা বেশি হলে প্রশোধনের হারের কি পরিবর্তন হয়? সো আপেক্ষিক আর্দ্রতার সাথে হচ্ছে আমাদের মূলত জলীয় বাষ্পের একটা সম্পর্ক আছে। সো যখন আপেক্ষিক আর্দ্রতা কম হয়
আপেক্ষিক আর্দ্রতা কম হলে বাতাসে জলীয় বাষ্পের ধারণ ক্ষমতা বৃদ্ধি পায়, তখন হচ্ছে প্রস্বেদন হার বৃদ্ধি পায়। তার মানে আমি এটা শর্টকাটে এখানে লিখি আপেক্ষিক আর্দ্রতা যদি কম হয় জলীয় বাষ্পের ধারণ ক্ষমতা বৃদ্ধি পায়। তো এর কারণে ধারণ ক্ষমতা বৃদ্ধি পাওয়ার কারণে প্রস্বেদনও আমার বৃদ্ধি পায়। আবার আপেক্ষিক আর্দ্রতা যদি হচ্ছে বৃদ্ধি পায়, জলীয় বাষ্পের ধারণ ক্ষমতা কমে যায়, প্রস্বেদনের হারও কমে যায়। আচ্ছা, এরপর হচ্ছে এই চ্যাপ্টারের আরেকটা পার্ট, রক্ত। তো বদ্ধ সংবহন তন্ত্র কাকে বলে? বদ্ধ সংবহন তন্ত্র হচ্ছে মানব দেহে রক্ত মূলত একটি রক্ত নালিকার মধ্যে দিয়ে সীমাবদ্ধ থাকে, আর কোনো জায়গায় যাইতে পারে না, রক্ত নালীর মধ্যে সীমাবদ্ধ থাকে। তো এ ধরনের সংবহন তন্ত্রকে হচ্ছে বদ্ধ সংবহন তন্ত্র বলে। আহ আচ্ছা, এই কোশ্চেনের অ্যান্সার দাও, রক্তকোষের প্রোটিন গুলোর নাম কি? কয়টা প্রোটিন আছে? মনে হয় তিনটা প্রোটিন আছে রক্তকোষে, সেই তিনটা প্রোটিনের নাম জানো? জানলে বলো, মাইক খুলে বলো বা চ্যাটে লিখতে পারো। উম একটা অ্যালবুমিন, ওকে। দেন ভাই একটা অ্যালবুমিন। ফাইব্রিনোজেন। এই আরেক, গ্লোবিউলিন। হ্যাঁ ঠিক আছে, ফাইব্রিনোজেন প্লাস গ্লোবিন। গ্লোবিউলিন। এটা হচ্ছে রক্তকোষের তিনটা প্রোটিনের নাম। এছাড়া আচ্ছা আরো কিছু আছে, মানে রক্তকোষের উপাদানগুলো তো আছেই, বাট আমি প্রোটিনের নাম এই তিনটা। দেন রোহিত রক্তকোষের গড় আয়ু কতদিন? এখানে হচ্ছে তুমি প্রত্যেকটা যেই আমাদের রক্তকোষ আছে প্রত্যেকটা গড় আয়ুগুলো প্লাস তাদের সংখ্যা মানব দেহে, ওইগুলো একটু মনে রাখো। তো আমি জাস্ট একটা কোশ্চেন দিচ্ছি, এটা রিলেটেড অন্য কোশ্চেন গুলো দেখে নিও। তো রোহিত রক্তকণিকার গড় আয়ু মনে হয় 120 দিন। আহ নেক্সট কোশ্চেন হচ্ছে অ্যানিমিয়া রোগ কেন হয়? অ্যানিমিয়া হচ্ছে রক্ত শূন্যতা, রক্ত শূন্যতা হয় আমার রক্তে হিমোগ্লোবিন, হিমোগ্লোবিন। হুম, হিমোগ্লোবিনের পরিমাণ কম হইবে। আচ্ছা, স্তন্যপায়ীদের কোন রক্তকোষে ডিএনএ থাকে? ভাই হচ্ছে, এই সেল রক্তকণিকা। হ্যাঁ, ডাব্লিউবিসি। হোয়াইট ব্লাড কর্পাসল বা শ্বেত রক্তকণিকায়। আচ্ছা, শ্বেত আচ্ছা ভাই, বইয়ে রক্তকোষে, এটা লেখা। হ্যাঁ ভাই ছয়, এই যে ডাব্লিউবিসি আছে না, তো সি আপনি হ্যাঁ কর্পস বলছেন না? ওই হ্যাঁ। দ্বিতীয় অধ্যায় কর্পস লেখা, ছয় অধ্যায় সি এর লেখা। সঠিক কোনটা? কর্পস আচ্ছা, আছে না? আহ, মানে আমি আমি আগে আমাদের বইতে ছিল হোয়াইট ব্লাড কর্পাসল, বাট কারেন্ট বইতে হোয়াইট হোয়াইট ব্লাড সেল বলতেছে এটাকে, কারণ ওই যে একটা লজিক দিছে, একটা হচ্ছে কোষ আর কণিকা। সো কণিকা আগে, কণিকার ইংরেজি হচ্ছে কর্পাসল আর কোষ হচ্ছে সেল। ভাই তো দুই অধ্যায় আবার কর্পস লেখছেন। আমার যা মনে হয় দুইটাই সঠিক, কারণ বইতে যেহেতু দুইটাই আছে, সো একটা বিকৃত হয়েছে, তাই না? কল্পাসবই লেখা উচিত, মানে আমরা যা পড়ে আসছিলাম কল্পাসব, আমাদের বইতে সেল ছিল না, আই গেস। আচ্ছা, শ্বেত রক্তকোষের প্রকারভেদ। শ্বেত রক্তকোষ দুই প্রকার, একটা হচ্ছে দানাদার আর একটা হচ্ছে দানাবিহীন। দানাদার হচ্ছে তোমার গ্রানুলোসাইট, আর দানাবিহীন, তো আগে একটা এ যুক্ত হবে। আর এগুলোর উদাহরণগুলো একটু দেখো, লাইক দানাদারের মধ্যে আছে তিনটা, নিউট্রোফিল, ইউসিনোফিল আর বেসোফিল। আর দানাবিহীনের মধ্যে ছিল দুইটা, লিম্ফোসাইট আর মনোসাইট। তো পুরাটাই লিখতে হবে আর কি, যদি বলে শ্বেত রক্তকোষের প্রকারভেদ গুলো লিখো, তখন দানাদারের মধ্যে তুমি তিনটা দিয়ে দিবা, সরি দুইটা দিয়ে দিবা, আর দানাবিহীনের মধ্যে তিনটা দিয়ে দিবা।
আচ্ছা, ব্লাড ক্লটিং, এই কোশ্চেনটা এইভাবে মূলত পরীক্ষায় আসবে না। মানে যদি এনডিসিতে এত বড় প্রশ্ন দিবেও না আমার যা মনে হয়, বা দিতেও পারে। সো ব্লাড ক্লটিং এর জন্য এই ফ্লোচার্টটা আমি হইলে হচ্ছে ডিরেক্ট শর্টকাটে ফ্লোচার্ট আকারে লিখে দিতাম। প্রথমে হচ্ছে তোমার করে কি, যে অনুচক্রিকা আছে, অনুচক্রিকা থেকে থ্রোম্বোপ্লাস্টিন তৈরি হয়। দেন থ্রোম্বোপ্লাস্টিন থেকে প্রথম প্রথমবিন নামক পদার্থকে, এটাকে হচ্ছে আমার থ্রম্বিনে পরিণত করে। দেন হচ্ছে এটা, ও রক্তকোষে প্রোটিনকে ফাইব্রিনোজেন, ফাইব্রিনোজেনকে হচ্ছে তোমার ফাইব্রিন জালকে পরিণত করে। এভাবে ফ্লো চার্ট আকারে মনে রাখলে ইজি। আর পরীক্ষা যদি জায়গা কম থাকে তখন এভাবে জাস্ট লিখে দিলে হবে। আচ্ছা, কোনটিকে ফ্লুইড অফ লাইফ বলা হয়? So, আমরা আগে দেখছিলাম যে ফ্লুইড অফ লাইফ হচ্ছে পানি। প্রোটোপ্লাজম না, প্রোটোপ্লাজমের মধ্যে যে পানি থাকে ওইটাকে ফ্লুইড অফ লাইফ বলা হয়। এন্ড রক্তের চ্যাপ্টারে কোন এক জায়গায় মেবি ছিল যে রক্তকেও ফ্লুইড অফ লাইফ বলা হয়। তো এই জিনিসটা আমার যেমন মনে হয়, যদি ফ্লুইড অফ লাইফ আসে রক্ত না লিখে পানি লিখাটাই বেটার। আচ্ছা, কোন রক্তের গ্রুপে অ্যান্টিবডি থাকে না? এবি। আচ্ছা, এইটা অ্যান্সার বল, আচ্ছা এইটা অ্যান্সার বলা লাগবে না। এটা টিউনিকিয়ান মিডিয়া হচ্ছে ধমনীর প্রাচীর। এটা হচ্ছে অনৈচ্ছিক পেশি। অনৈচ্ছিক পেশি এবং বৃত্তাকার, অনৈচ্ছিক পেশি বৃত্তাকার, অনৈচ্ছিক পেশি হচ্ছে টিউনিকা মিডিয়া। এখানে তিনটা ছিল, টিউনিকা এক্সটার্না, টিউনিকা মিডিয়া, টিউনিকা ইন্টারনা। এগুলি কোন ধরনের পেশি এটা একটু মনে রেখো। লাইক প্রশ্নে অ্যাকচুয়ালি ওইভাবে বলবে না যে ধমনীর তিনটি প্রাচীরের নাম লিখো। প্রশ্নে আসতে পারে যে টিউনিকা এক্সটার্না কি ধরনের পেশি, দেন টিউনিকা মিডিয়া কি ধরনের পেশি। তো এগুলো একটু মনে রাখার চেষ্টা করো। আচ্ছা, হাইপার টেনশনে রক্তচাপের মাত্রা কত থাকে? এটা কারো জানা আছে? হাইপার টেনশনে, না, 120/80 তো হচ্ছে নর্মাল। তো হাইপার টেনশন যখন হয় তখন হচ্ছে রক্তচাপ গ্রেটার দেন 140 থাকে আমার সিস্টোলিকে। আর ডায়াস্টোলিকে হচ্ছে গ্রেটার দেন 90 মিলিমিটার। এই জিনিসটা মনে রেখো, নর্মাল হচ্ছে 120/80, বাট হাইপার টেনশন হচ্ছে 140 সিস্টোলিক, আর 90 ডায়াস্টোলিকের বেশি থাকে। তো এটাকে হচ্ছে উচ্চ রক্তচাপ বলে। আচ্ছা, কোন কোলেস্টেরলকে ভালো কোলেস্টেরল বলা হয় না? বলতো কোন কোলেস্টেরলকে খারাপ কোলেস্টেরল বলা হয়? খারাপ কোনটা? মানে প্রশ্ন সবসময় ভালোটাই আসে, but খারাপ হচ্ছে আমার কোনটা? আচ্ছা, আমি বলি, ভালো হচ্ছে এইচডিএল, খারাপ হচ্ছে এলডিএল। আর এলডিএল এর পরিমাণটা চাই না 70% রক্তে। আচ্ছা, রিউমেটিক ফিভারের জন্য দায়ী অণুজীব, রিউমেটিক ফিভারটা হচ্ছে আমার বাত জ্বর। তো বাত জ্বরের জন্য এটা হচ্ছে বাত জ্বরের জন্য দায়ী হচ্ছে স্ট্রেপ্টোকক্কাস। ও, আচ্ছা, এই চ্যাপ্টারে আপাতত এই কিছুই আছে, বাট পুরো চ্যাপ্টারটা তোমাদের পড়বা। আমি জাস্ট কিছু কোশ্চেন দেখাইলাম কিরকম টাইপ কোশ্চেন আসতে পারে। সো নেক্সট চ্যাপ্টারে মুভ করি। গ্যাসীয় বিনিময়। আচ্ছা,
সো উদ্ভিদের গ্যাসীয় বিনিময়ের জন্য প্রধানত কোন দুটি প্রক্রিয়া গুরুত্বপূর্ণ? গ্যাসীয় বিনিময় গুরুত্বপূর্ণ বইতে যেটা দেয়া আছে, একটা হচ্ছে সালোক সংশ্লেষণ, আরেকটা হচ্ছে শ্বসন। বা উদ্ভিদে প্রস্বেদনের মাধ্যমে কি গ্যাসীয় বিনিময় ঘটে? এটার অ্যান্সার কি জানো? প্রস্বেদনের মাধ্যমে কি গ্যাসীয় বিনিময় ঘটে, এটা বলা যাবে? আচ্ছা, না। গুড। শুধু সালোক সংশ্লেষণ আর শ্বসন, ওকে। উদ্ভিদের গ্যাসীয় বিনিময় কিসের মাধ্যমে ঘটে? সো উদ্ভিদের গ্যাসীয় বিনিময় হচ্ছে দুইটা, একটা হচ্ছে আমার পাতার মধ্যে যে স্টোমাটা আছে বা পত্র অন্ধ, তার মাধ্যমে। আরেকটা হচ্ছে আমার লেন্টিসেল, উদ্ভিদের কাণ্ডের বাকলে অবস্থিত। একটু আগে পড়ছি যে ভেন্টিসেল আছে, ওই যে সেকেন্ডারি বৃদ্ধির সময়। রাতের বেলা বড় গাছের নিচে ঘুমায় শ্বাসকষ্ট দেখা দিতে পারে কেন? এটা হচ্ছে রাতের বেলা সালোক সংশ্লেষণ বন্ধ থাকে। সালোক সংশ্লেষণ বন্ধ থাকে, এবং শ্বসন প্রক্রিয়া তো হচ্ছে 3 বা 24 ঘন্টা চলতে থাকে। শ্বসন হচ্ছে 24 ঘন্টা চলে, তাই তখন হচ্ছে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেশি থাকে, তাই বড় গাছের নিচে ঘুমায় শ্বাসকষ্ট দেখা দিতে পারে। আচ্ছা, শ্বসনের সংজ্ঞা হচ্ছে আহ যদি শর্টকাটে বলি তাহলে অক্সিজেনের সাহায্যে মানব দেহের শক্তি, যে মানে খাদ্যবস্তু আছে, খাদ্যবস্তুকে জারিত করে শক্তি উৎপাদন করে, সেটা একে শ্বসন বলে। আর শক্তির সাথে উপজাত হিসেবে কার্বন ডাই অক্সাইড তৈরি হয়। আচ্ছা, আলজিহ্বা আর উপজিহ্বা, আমাদের বইতে আলজিহ্বা আরেকটা নাম ছিল, সেটা হচ্ছে ইউভুলা। তো ইউভুলা হচ্ছে বা সফট প্যালেট হচ্ছে আলজিহ্বা, আর উপজিহ্বা হচ্ছে এপিগ্লটিস। এই দুইটা নাম মনে রেখো, কোনটা কি। মূলত এই দুইটা নিয়ে ঝামেলা হয়, যে কোনটা আলজিহ্বা কোনটা উপজিহ্বা। সো আলজিহ্বার কাজ হচ্ছে খাদ্য পানি গলৎকরণের সময় ওই যে নাসা পথে পশ্চাৎ পথ বন্ধ করে দেয়, যাতে হচ্ছে খাদ্য আবার নাসিকা পথে বাহিরে না আসতে পারে, মানে উপরে। এরকম না মুখটা, মানে দাঁত ছিল। তো এই জায়গায় হচ্ছে মূলত জিহ্বাটা থাকে, তো যাতে খাদ্য খাওয়ার পর এই নাসিকা পথ আবার বের হয়ে না আসতে পারে। আর উপজিহ্বার কাজ হচ্ছে আমার যে ষড়যন্ত্র, মানে ইয়ে আছে, ফুসফুসের যে পথটা আছে, শ্বাসনালীর উপরে থাকে হচ্ছে উপজিহ্বা। এটা থাকে হচ্ছে উপজিহ্বা, ইউভুলা থাকে হচ্ছে এখানে। তো উপজিহ্বা হচ্ছে ফুসফুসে যাতে খাবার না যায় সেজন্য সাহায্য করে। শ্বাসনালীর কাজ শ্বাসনালীর কাজ হচ্ছে মূলত বায়ু আসা যাওয়ার পথ হিসেবে কাজ করে। বায়ু আসা যাওয়া। এখানে হচ্ছে শ্বাসনালীর আরেকটা জিনিস হচ্ছে, এর গায়ে হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র লোম থাকে। সো এই ক্ষুদ্র লোমগুলো হচ্ছে কোনো অপ্রয়োজনীয় বস্তু যদি ঢুকে শ্বাসনালী দিয়ে, তো ওইটাকে হচ্ছে শ্বাস শ্লেষ্মার সাথে বাইরে বের করে দেওয়া। আচ্ছা, অ্যালভিওলাস ফুসফুসের মধ্যে অনেকগুলো বায়ুথলি থাকে, ছোট ছোট। এগুলো হচ্ছে অ্যালভিওলাস, এগুলোকে বলা হয় বায়ুথলি বা বায়ুকোষ। ফুসফুসের ক্ষুদ্রতম গাঠনিক একক। ভাই আচ্ছা, টাইম এন্ড হোক, সমস্যা নাই, আমরা হচ্ছে শেষ হওয়ার সাথে সাথে আমি আরেকটা মিটিং লিংক গ্রুপে দিয়ে দিব। এটা রেকর্ডিং চলতেছে না, শেষ পর্যন্ত চলতে থাকুক, শেষ হয়ে যাক আর কি মিটটা, সমস্যা নাই। মধ্যচ্ছদা বা ডায়াফ্রাম কি? বক্ষ গহ্বরের মধ্যে। আচ্ছা, জিনিসটা হচ্ছে এভাবে, বক্ষ গহ্বর আর
উদর গহ্বর, এই দুটার মাঝে পৃথককারী পেশিবহুল পর্দা। এটার কাজ মানে এর ভূমিকা বলতে মূলত এটি শ্বসনে ভূমিকা, শ্বাস প্রশ্বাস গ্রহণে ভূমিকা রাখে। তো যখন প্রশ্বাস গ্রহণ হয় তখন হচ্ছে মানে আমরা যখন নিঃশ্বাসটা নিতেছি তখন এটা সংকুচিত ইয়ে নিচের দিকে নেমে যাইতেছে সংকুচিত হয়ে, তখন হচ্ছে বক্ষগহ্বরের আয়তন বৃদ্ধি পায়। আহ নেক্সট, যক্ষ্মা রোগের জীবাণু, এটা মুখস্থ, একদম মুখস্থ রাখা দরকার যদি আসে, বানান সহ। মানে এই একটা জীবাণুর নাম, এটা হচ্ছে আমার আমার নিজেও মনে আছে কিনা জানি না, মাইকো ব্যাকটেরিয়াম কিউবার। রেকর্ডিং স্টার্ট করি। Okay. আচ্ছা, আমরা ছিলাম কোথায়, যক্ষ্মা রোগের জীবাণু। তো এইটা মানে মাইকোব্যাকটেরিয়াম টিউবারকিউলিস লিখার সময় অবশ্যই মনে রাখবা এই যে ইটালিক হবে মানে একটু বাঁকা করে দেন নিচে দাগ দিবা। এই জিনিসটা মনে রেখো, অনেক সময় এই মানে নাম মনে থাকলেও এই নামকরণের নিয়মটা মনে থাকে না। এটা মনে রেখো যে এভাবে লিখতে হবে। আচ্ছা, এই চ্যাপ্টার থেকে মূলত আমি মানে সহজ কোশ্চেন কিছু দিছি, আর এখানে কিছু রোগ আছে লাস্টে। তো রোগগুলো দেখো, রোগ থেকে তেমন কোশ্চেন আসার মতো আমি পাই নাই, বাট তাও দেখে যাই আর কি। ওকে, নেক্সট হচ্ছে আমাদের রেচন। আচ্ছা, সো ফার্স্ট অফ অল, শ্বসনের সময় গ্লুকোজ ভেঙে উৎপন্ন কার্বন ডাই অক্সাইড কিভাবে দেহ থেকে নির্গত হয়? এর প্রথমে যেই গ্লুকোজ ভেঙে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়, তো এই কার্বন ডাই অক্সাইডটা হচ্ছে রক্তে মিশে যায়, রক্তে, দেন রক্ত হচ্ছে এটাকে নিয়ে ফুসফুসে যায়, দেন ফুসফুস থেকে দেহের বাহিরে নির্গত হয়। বৃক্ক বা কিডনির প্রধান কাজ, বৃক্ক বা কিডনির দুইটা কাজ মানে প্রধান। হ্যাঁ হ্যাঁ, কিছু বলতেছো কেউ? বৃক্কের প্রধান কাজ হচ্ছে নাইট্রোজেন ঘটিত বর্জ্য প্লাস অতিরিক্ত যেই অ্যাসিড থাকে সেগুলো শরীর থেকে বের করে দেয়া বৃক্কের প্রধান কাজ। আচ্ছা, এখানে বৃক্কের যে গঠন আছে মানে বৃক্কের গঠন থেকে এই জিনিসটা একটু দেখতে পাবো যে বৃক্কের তিনটি অংশ। একটা হচ্ছে আমার রেনাল কর্পাসল, আমি কোশ্চেনে কেন দেইনি জানি না, বাট দেখা উচিত। রেনাল টিউবুল, এটা হচ্ছে পেলভিস। পেলভিসটা মূলত হচ্ছে ইউরেটারের অংশ, বাট এটা বৃক্কের শেষে থাকে। বৃক্কের মূল মানে অংশ হচ্ছে দুইটা, বৃক্কের অংশ হচ্ছে রেনাল কর্পাস, রেনাল টিউব, লাস্টে হচ্ছে পেলভিস থাকে। এই চ্যাপ্টারটা হচ্ছে এইচএসসি টু টু সেম ভাবে থাকবে আরো ডিটেলসে, সো এগুলো মনে রাখো, ভুলে যাইও না। আচ্ছা, নেফ্রন কি? নেফ্রন হচ্ছে বৃক্কের আহ সবচেয়ে ক্ষুদ্রতম গঠনগত এবং কার্যগত একক। হ্যাঁ, কিডনি এর একক। ওকে, বৃক্কের গঠনগত কার্যগত একক অতি সূক্ষ্ম নালিকা দিয়ে গঠিত, মানে বৃক্ক অতি সূক্ষ্ম নালিকা নিয়ে গঠিত, যাদেরকে নেফ্রন বলে। এটি বৃক্কের গঠনগত এবং কার্যগত একক, এভাবে লিখতে হবে। আচ্ছা, মালপিজিয়ান অঙ্গ বা মালপিজিয়ান নালিকা। তো প্রত্যেকটি বৃক্ক মানে বইতে ভাবে দেয়া আছে যে প্রতিটি নেফ্রন, আমার নেফ্রনে হচ্ছে একটি রেনাল কর্পাসল বা মালপিজিয়ান অঙ্গ থাকে এবং একটি রেনাল টিউব থাকে। তো রেনাল যে কর্পাসল আছে তাকে হচ্ছে মালপিজিয়ান অঙ্গ বলা হয়।
এটা রেনাল টিউবুলের অংশগুলোর নাম কি? রেনাল টিউবুলের তিনটা জিনিস থাকে, একটা হচ্ছে আমার প্রক্সিমাল প্রক্সিমাল পেঁচানো নালিকা, দেন হচ্ছে আমার হেনরি লুপ, দেন হচ্ছে ডিস্টাল পেঁচানো নালিকা। এগুলো হচ্ছে রেনাল টিউবুলের অংশ। তো বইতে আই গেস এত কিছু ডিটেলস দেওয়া নাই, বাট এই কোশ্চেনটা দিলাম আমি, যে রেনাল টিউবের অংশগুলো হচ্ছে তিনটা: প্রক্সিমাল, হেনরিস লুপ আর ডিস্টাল পেঁচানো নালিকা। আর মূত্র তৈরি হওয়ার প্রধান ধাপ, মানে এই কোশ্চেনটা যদি বড় কোশ্চেন এখান থেকে দিতে হয় তাহলে এই কোশ্চেনটাই আসতে পারে। একটা হচ্ছে আমার আর, আচ্ছা আমি ইংলিশে কেন লিখতেছি, ফিল্ট্রেশন, হচ্ছে আমার নির্বাচনমূলক পুনঃশোষণ বা সিলেক্টিভ রিঅ্যাবজর্পশন। এসব বাংলা এই চাই জিনিসগুলো মনে রাখার থেকে ইংরেজি মনে রাখা ইজিয়ার। আর লাস্টে ছিল হচ্ছে সক্রিয়করণ। এই কোশ্চেনটা মনে রেখে, এটা কিন্তু মানে এখান থেকে যদি বড় টাইপের কোনো কোশ্চেন দেয় এটা আসতে পারে। আচ্ছা, বৃক্কে পাথর সৃষ্টি হওয়ার কারণ, আহ এটার অ্যান্সার এভাবে দিতে পারো যে বৃক্কে পাথর সৃষ্টি হওয়ার মূল কারণ হচ্ছে তোমার মূত্রের ঘনত্ব বৃদ্ধি। মূত্রের ঘনত্ব কেন বৃদ্ধি পায়? যদি পানি কম পান করো তখন। আর এছাড়া এটা হচ্ছে তোমার নিজের কারণে হইতে পারে। এছাড়া কোনো ধরনের সংক্রমণের কারণে মূত্রের স্বাভাবিক প্রবাহ বৃদ্ধি পেলেও হচ্ছে বৃক্কে পাথর সৃষ্টি হয়। আর বৃক্কের পাথরের উপাদান হচ্ছে ক্যালসিয়াম। এই উপাদানগুলো মনে রেখো: অক্সালেট, ক্যালসিয়াম অক্সালেট, ক্যালসিয়াম ফসফেট, আর একটা হচ্ছে আমার ইউরিক অ্যাসিড। এটা আলাদা একটা কোশ্চেন আসতে পারে যে বৃক্কে পাথর সৃষ্টির জন্য দায়ী উপাদান কোনগুলো। আচ্ছা, নেক্সট হচ্ছে মানুষ প্রতিদিন কত মিলিলিটার মূত্র ত্যাগ করে? মানুষ হচ্ছে 1500 মিলিলিটার। আর মূত্রের উপাদান আছে, এগুলো কারো মনে থাকলে বলো তো, মূত্রের উপাদানগুলো কি কি ছিল? আমি একটা একটা করে লিখতে থাকি, কারো কিছু জানা থাকলে বলতে পারো। ইউরিয়া আছে, ইউরিক অ্যাসিড, অ্যামোনিয়া, দেন আচ্ছা লাস্ট আরেকটা উপাদান যেটা যেটা হচ্ছে মানে আরেকটা কোশ্চেন আসতে পারে যে মূত্রের বর্ণ হলুদ হয় কোন পদার্থের কারণে? ইউরোক্রোম। ওকে, ক্রিয়েটিনিন। মূত্রের বর্ণ হলুদ হচ্ছে ইউরোক্রোমের কারণে, এটাও মনে রেখো। হচ্ছে আচ্ছা, সো এই চ্যাপ্টার থেকে আপাতত এইগুলো দেখো, সাথে হচ্ছে লাস্টের ডায়ালাইসিস বলে ডায়ালাইসিস আছে। তো ডায়ালাইসিস আসলে অনেক বড় জিনিস, তো এটা থেকে আসবে না। হ্যাঁ, ইউরোক্রোমের কারণে মূত্রের বর্ণ হলুদ হয়, এটাই বুঝছি। ইউরোক্রোমটা কই থেকে, ওইটা আরেকটু ব্যাখ্যা ছিল আর কি, এইচএসসি বইতে আছে ওইটা। বৃক্ক প্রতিস্থাপন, বৃক্ক প্রতিস্থাপন থেকে, আচ্ছা এখানে দুইটা টপিক মানে লাস্টের দিকে আছে, একটা হচ্ছে আমার ডায়ালাইসিস।
এটা কি বৃক্কের উপাদানে পড়ে? বৃক্কের উপাদান না। মানে ইউরোক্রোম হচ্ছে মূলত মূত্রে এক ধরনের রঞ্জক পদার্থ থাকে, ইউরোক্রোম, এই ইউরোক্রোমের কারণে মূত্রের বর্ণ হলুদ হয়, আর এগুলো হচ্ছে মূলত মূত্রের উপাদান। এই দুইটা টপিক নিজের একটু দেখে নিও, ডায়ালাইসিস আর বৃক্ক প্রতিস্থাপন ব্যাখ্যামূলক প্রশ্ন টপিক, তাই দিলাম না এখানে। আচ্ছা, তো আজকে ফাইনাল চ্যাপ্টার হচ্ছে দৃঢ়তা প্রধান চলন হাড্ডি, মূল কথা। আচ্ছা, সো প্রথম এখান থেকে না, আমি হচ্ছে এই জায়গা থেকে দেখাই। আচ্ছা না, প্রথম থেকেই দেখাই। অস্থিসন্ধি কি? অস্থিসন্ধি মানে সহজ অ্যান্সার হচ্ছে যেখানে দুইটা অস্থি মিলিত হয় তাকে অস্থিসন্ধি বলে। শেষ। দুটি অস্থির মিলিত হওয়া স্থান। আর অস্টিওপোরোসিস, অস্টিওপোরোসিস হচ্ছে হাড় ক্ষয় রোগ। এটা এটা প্রধান কারণ হচ্ছে খনিজ লবণ থাকে না, মানে দেহে খনিজ লবণ কম থাকে, দেন ক্যালসিয়াম কম থাকে। আর আরেকটা হচ্ছে মেনোপজ হওয়ার পর অস্থির ঘনত্ব কমতে থাকে, ঘনত্ব এবং পুরুত্ব কমতে থাকে। অস্থিতে পানির পরিমাণ কত? এটা বলবো তো, অস্থিতে পানির পরিমাণ কত মনে আছে? 60 না, 40 থেকে 50, এরকমই তো ছিল। অস্থিতে পানির পরিমাণ 60 নাকি 40 থেকে 50 ভাগ। ওইটা মেবি 60-এর জন্য যেটা বলতেছে ওইখানে ছিল একটা জৈব আর একটা হচ্ছে অজৈব। তো জৈব ছিল হচ্ছে আমার 40, আর অজৈব ছিল হচ্ছে আমার 60। হ্যাঁ, 40 থেকে 50 হচ্ছে পানি। পানি হচ্ছে 40 থেকে 50, আর অজৈব হচ্ছে 40%, জৈব হচ্ছে 60%। আচ্ছা, ম্যাগজিভা কি? ম্যাগজিভা হচ্ছে মানুষের মুখমণ্ডলীয় অস্থির উপরের চোয়াল। এই ধরনের কোশ্চেন আসলে কেউ এক্সপেক্ট করে না যে ম্যাগজিভা কি আসবে। তো দেখলাম কোন গত 2 বছরের 3 বছরের মধ্যে কোন একটা দেখছিলাম কোশ্চেন প্রশ্ন ব্যাংকে যে ম্যাক্সিভা কি আছে। দেন হচ্ছে মানুষের মেরুদণ্ডে কয়টি কশেরুকা থাকে? কশেরুকা থাকে হচ্ছে আমার 33টি মেরুদণ্ডে। হাত ও পায়ের হচ্ছে কোন কঙ্কালের অংশ? এটার অ্যান্সার কি হবে? এটা কিন্তু অনেকটা অ্যাম্বিগুয়াস টাইপ কোশ্চেন, মানে কোন কঙ্কালের অংশ কি বলবো এটা? এটার অ্যান্সার থাকবে, জানা থাকবে বলো। অন্তকঙ্কাল। অন্তকঙ্কাল তো আছে, বাট উপাঙ্গীয় কঙ্কাল মানে একটা হচ্ছে মেইন, আরেকটা হচ্ছে হাত পা যে আছে চারপাশে, ওইটা হচ্ছে উপাঙ্গ। পূর্ণ সচল, আচ্ছা ওইগুলো তো আছে, ঠিক আছে, ওইটা না, মানে এটা হচ্ছে মূলত উপাঙ্গীয় কঙ্কালের অংশ। উপাঙ্গীয় কঙ্কাল কেন বলে? কারণ মানুষের মূল দেহের থেকে এটা অনেকটা শাখা প্রশাখার মতো বের হইছে না, এজন্য। হিউমেরাস, হিউমেরাস তো হচ্ছে তোমার যে হাতের যে হাড্ডি আছে বা ওইটা, হিউমেরাস রেডিয়াস আলনা, এগুলো হচ্ছে হাড়ের নাম। মানুষের হাতটা যদি আঁকি ওরকম, তো এখানে থাকে হচ্ছে হিউমেরাস, এখানে থাকে রেডিয়াস আলনা, আর এখানে হচ্ছে তোমার ফ্যালাঞ্জেস আর হাতের আঙ্গুলগুলো আছে। এগুলো এইচএসসি তে আছে। কঙ্কাল তন্ত্র কাকে বলে? তো এটা হচ্ছে অনেক নুব টাইপ কোশ্চেন। যে তন্ত্র দেহের কাঠামো গঠন করে আকার আকৃতি দেয়, তো এটা লিস্ট আকারে মনে রাখো। একটা কঙ্কাল তন্ত্র কাকে বলে? কঙ্কাল তন্ত্র হচ্ছে কাঠামো গঠন করে
নির্দিষ্ট আকৃতি প্রদান করে, বাহিরের আঘাত থেকে রক্ষা করে, আর আরেকটা ছিল হচ্ছে চলনে সাহায্য করে। তো এভাবে পড়লে হচ্ছে তোমার কঙ্কাল তন্ত্রের কাজও মনে থাকলো, কঙ্কাল তন্ত্র কাকে বলে তাও হয়ে গেল। দেন মানব কঙ্কালের প্রধান দুটি অংশে কি কি থাকে? একটা হচ্ছে তোমার এক্সিয়াল কঙ্কাল, এক্সিয়াল স্কেলিটন বা অক্ষীয় কঙ্কাল। মানব দেহে এই যে আমি যদি মানুষ আঁকি হবে, তো এই বরাবর যে এই যে এইটা হচ্ছে মানুষের অক্ষীয় কঙ্কাল, এই সোজা বাবা। চারপাশে যে বাইরে হচ্ছে হাত পা, এগুলো হচ্ছে তোমার উপাঙ্গীয় কঙ্কাল বা অ্যাপেন্ডিকুলার স্কেলিটন। এটা হচ্ছে অক্ষীয়, আর এটা হচ্ছে উপাঙ্গীয়। আচ্ছা, নেক্সট হচ্ছে ঈষৎ সচল অস্থি সন্ধির উদাহরণ। যা সন্ধি। আচ্ছা সরি, হাতের আঙ্গুল কি ঈশ্বর সচল? না, হাতের আঙ্গুল তো হচ্ছে আমি মুভ করতে পারি। তাহলে সরি, এখানে হচ্ছে হাঁটু, হাঁটু আর কনুই। আহ আচ্ছা সরি, আমি কি উল্টা বলতেছি, কবজা সন্ধি। আহ আহ আচ্ছা, ঈশ্বর সচক, আচ্ছা কবজা সন্ধি, আমি ভুলে কবজা সন্ধি উদাহরণ বলতেছিলাম। কবজা সন্ধি হচ্ছে হাতের কনুই, দেন আঙ্গুল। আর ঈশ্বর সচকের মধ্যে হচ্ছে ছিল হচ্ছে আমাদের কি মেরুদণ্ডে অস্থি। কবজা সন্ধি হচ্ছে কনুই আঙ্গুল, আর ঈশ্বর সচক হচ্ছে মেরুদণ্ডে অস্থি। আচ্ছা, ঐচ্ছিক পেশি কিভাবে অস্থির সাথে যুক্ত থাকে? এটার অ্যান্সার দাও চ্যাটে, দেখি কে আগে দেয়। ঐচ্ছিক পেশি কিভাবে অস্থির সাথে যুক্ত থাকে? সাইনিবিয়াল সন্ধি না, এটা বইতে একটা জায়গায় লেখা আছে। হ্যাঁ, টেন্ডন। গুড, জুনায়েদ। টেন্ডনের মাধ্যমে ঐচ্ছিক পেশিগুলো অস্থির সাথে যুক্ত থাকে। তো আর কি আছে? আচ্ছা, আর নাই। আচ্ছা, এখান থেকে এই চ্যাপ্টারের লাস্টে তোমার কিছু ইয়ে আছে, যে ভোগ আছে। তো প্রত্যেকটা চ্যাপ্টারের লাস্টে ভোগ আছে, ভোগ গুলো জাস্ট দেখবা। আহ ভোগের মধ্যে তুমি দেখতে পারো যে মানে একদম মুখস্থ করতে একদম বড় পুরোটা দিবে না, লাইক লক্ষণ, প্রতিকার, প্রতিরোধ সবকিছু লিখে এরকম তো আসবে না। কিছু কিছু পয়েন্ট মনে রাখো, যেমন কেন হইতেছে রোগটা, অস্টিওপোরোসিস কেন হইতেছে, দেন গেটে বাত বা রিউমাটেড আর্থ্রাইটিস কেন হয়, এসব একটু দেখে রাখো। মানে কেন হয়, প্রতিকার এক দুইটা দেখতে হবে। প্রতিকার আশা করি আসবে না, মানে কেন হয় ওইটাই মেইন ইম্পর্টেন্ট। সো দ্যাটস অল ফর টুডে। যারা যারা আসছো ধন্যবাদ, আশা করি বুঝছো। আর তোমাদের হচ্ছে নেক্সট এক দুই দিনের মধ্যে একটা পরীক্ষা নেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে?